বলে প্রশাসনে বসে যে আমি জামাতও না আমি বিএনপিও না, তাহলে ওরা থাকি দেবে কেউ নেই। ওরা রাজপথে নামলে তো আমি আরো খুশি হই, তখন পাবলিক আঙুল দিয়ে গুনতে পারবো যে মোট লোক কয়জন আছে। আপনি যদি পেশা চিকিৎসক হয় আপনি চেম্বার কই? তো এই পোস্টে আমার ওনার ইনকাম দেখাচ্ছেন 3,60,000 টাকা এক বছরে, তাহলে মাসে হয় 30,000 টাকা। 30,000 টাকা আপনার সংসার কে কীভাবে চলে? আপনার ওয়াইফ তো গৃহিণী। তো নির্বাচনে যেটা বলছেন তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। না, কিন্তু আমরা দেখে অতীতে যেটা হয়েছে শুধুমাত্র একটি নির্বাচন হয়েছে, কিন্তু এখন তো একই দিনে দুটি নির্বাচন হবে। আচ্ছা, এটা একটা চ্যালেঞ্জ। এখন এটা হলো কি জানেন, নির্বাচন এটা চ্যালেঞ্জ কিন্তু নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ, এটা কিন্তু মানে আমার আপনার চ্যালেঞ্জ না। হ্যাঁ, নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জ তারা নিয়েছে, তারা পারবে বলেই নিয়েছে। এখন তারা এটা কীভাবে পারবে না পারবে এটা তাদের ব্যাপার। তো আমার কাছে মনে হয়েছে নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জটা করতে যেয়ে তারা ঝামেলা পড়বে, তারা এটা মানে সমাধান সহজে করতে পারবে না। এখানে সরকারের দিক থেকে যে ঝামেলাটা হয়েছে সেটা হলো সরকার যে প্রক্রিয়ায় রেফারেন্ডামটা চাপিয়ে দিয়েছে, আমি বলবো এটা চাপিয়ে দিয়েছে, এটা একটা ভয়ঙ্কর পদ্ধতি। মানে এইভাবে রেফারেন্ডাম হয় না রে ভাই, রেফারেন্ডাম এভাবে হয় না। আপনি একই সঙ্গে একাধিক প্রশ্ন, 4টা মূল প্রশ্ন, 4টার মধ্যে আবার অনেকগুলি আপনার আবার শাখা প্রশ্ন আছে, এরকম 10-12টা প্রশ্নের আমি দেখলাম সরকার একটা বিজ্ঞাপন করছে যে আপনি যদি এইগুলি চান কি না, চাইলে হ্যাঁ বলুন, হ্যাঁ বললে সবগুলি পাবেন, না বললে সবগুলি পাবেন না। এটা হলো একটা বিভ্রান্তিকর প্রচারণা। বিভ্রান্তিকর প্রচারণা করো সেটা আমি বলি আপনাকে। এখানে অনেকগুলি বিষয় আছে যার সঙ্গে জামাত একমত, বিএনপি একমত না, বুঝলেন। আবার এর মধ্যে কিছু আছে যেগুলোতে জামাত একমত, আবার বিএনপি সেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এখানে যেভাবে করছে এখানে কারোরই 100% একমত না, আবার কেউ 100% দ্বিমত না। আমি নিজেই কয়েকটা বিষয়ে খুবই একমত। যেমন আমি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমি চাই, এটা আমি চাই, এবং আমি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে পিয়ার পদ্ধতিতে চাই। আমি ব্যক্তি হিসাবে একজন ভোটার হিসেবে এটা আমি চাই। আবার ওখানে অনেক কিছু আছে যেগুলো আমি চাই না, যেমন অনেক সাংবিধানিক যে ইগুলো আছে আপনার যে আপনার প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো গঠন প্রক্রিয়া যেভাবে করছে ওটা আমি চাই না। এখন আমি যদি না দেই তাহলে তো আমি উচ্চ কক্ষ পাইলাম না, তাহলে তো আমার লস হয়ে গেলো। আবার যদি হ্যাঁ দেই তাহলে তো ওইটা আমি চাইলাম না, তাহলে তো আমার তাও লস হয়ে গেলো। কাজে এইভাবে রেফারেন্ডাম হয় না। যদি এমন হতো যে প্রত্যেকটা, এখন তো আমাকে 2টা ঘর দিয়েছে টিক চিহ্ন প্যাকেজ করে, যদি প্রত্যেকটার পাশে টিক চিহ্ন থাকতো, এখন তো 4টার জন্য একটা, একটাই মতামত দিতে হবে। পৃথিবীর কোথাও ওনারা দেখাতে পারবে না 4টার জন্য একটা টিক চিহ্ন দেওয়া হয়। এই প্যাকেজ হয় না। আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। আপনি একটা খাবারের একটা প্যাকেজ রাখছেন, ওটার মধ্যে অনেক স্বাস্থ্যকর ফল টল আছে, তার সঙ্গে ছোট একটা অ্যালকোহলের বোতল আছে। আমি তো স্বাস্থ্যকর ফলগুলি চাই, কিন্তু আমি তো ভাই অ্যালকোহলটা চাই না, মদটা তো আমি চাই না, কিন্তু বলে না নিলে তোমাকে পুরোটাই নিতে হবে। এটা কেমন কথা রে ভাই? মদ এবং ফল একসঙ্গে যায় না। কাজে এই রেফারেন্ডাম এটা একটা ফালতু, মানে একটা ভয়ঙ্কর রেফারেন্ডাম আমি বলবো। এটা জনগণের উপর চাপাই দেওয়া হয়েছে। যে মাসুদ ভাই, এখন পর্যন্ত এই গণভোট নিয়ে জনগণের মধ্যে আগ্রহ কতটুকু দেখতে পাচ্ছেন, বা আপনি কতটুকু মনে করেন যে তাদের আগ্রহ রয়েছে এই বিষয়ে? এখন পর্যন্ত শোনেন, জনগণের আগ্রহটা না নির্ভর করে পলিটিক্যাল পার্টিগুলির উপর। পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু জনগণের মধ্যে আগ্রহটা তৈরি করে। বাংলাদেশের জনগণ এটা নিয়ে অত আগ্রহী না, কিন্তু যদি রাজনৈতিক দলগুলো যদি মাঠে নামে, যেমন ধরেন আওয়ামী লীগ, আপনার জামাত আছে, এনসিপি আছে, ইসলামী আন্দোলন আছে, এটা একটা জোটের মতো আছে, ওদিকে বিএনপি আছে, বিএনপির সঙ্গে আরও কিছু জোট টোট আছে। এখন এরা সবাই যদি এই প্রসঙ্গটা নিয়ে মানুষের কাছে যায়, মানুষ জানবে, একজন জানলে তার কাছ থেকে আরেকজন জানবে। কিন্তু এমনিতে যে এটা নিয়ে মানুষের মধ্যে খুব একটা চিন্তা আছে, আগ্রহ আছে, উৎসাহ আছে যে এটা করবো, এটা হবে, ভাই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাংলাদেশে কয়জন লোক বুঝে বলেন তো আপনি আমারে? কয়জন লোক বুঝে? মানে 1% লোকও বুঝে না। কারণ বুঝবে কেমন করে, কোনদিন তো দেখে নাই, এমন দেখে নাই। এখন এটা হলো বুঝাইতে হবে। কে বুঝাবে? সরকার যে প্রক্রিয়ায় বুঝায় জীবনে বুঝবে না, এটা বুঝাইতে হবে পলিটিক্যাল পার্টিগুলোর। তো পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু মানে এখন পর্যন্ত আমি কোনো পলিটিক্যাল পার্টিকেই দেখি নাই যে তারা এই গণভোট নিয়ে খুব একটা সক্রিয় হয়ে মানুষকে বোঝাচ্ছে
যে এখন অবশ্যই এটা একটু সময় লাগবে, কিন্তু সময় তো খুব বেশি নাই। পাতানো নির্বাচনের যদি আভাস পাওয়া যায় তাহলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনি পাতানো নির্বাচনের এখন পর্যন্ত কোনো আভাস পাচ্ছেন কিনা, আর যদি রাজপথে তারা নেমে যায় তাহলে সংকট কি হতে পারে? মানে পাতানো নির্বাচন অর্থটা কি, এটাতে আমি বুঝি না। মানে একদল আরেক দলের সঙ্গে মানে একমত হইয়া পাতা মানে বাইরে দেখাবে, কিন্তু নির্বাচন একসঙ্গে, এই ধরনের নাকি? তো পাতানো নির্বাচনটা কি ভাই, এই বিষয়টা আমি বুঝলাম না। মানে উনি কি বুঝতে যেমনটা চাই না? আপনার 14, 18, 24 যে আমি নির্বাচনগুলো জীবনে হয়েছে, কোনো নির্বাচন মানে দেখে নাই তো, কাজে এমনটা বলতেছি আর ইঙ্গিত কি। দিয়েছেন। তো আমরা তো দেখছি কিছু নেই। পাতানো নির্বাচনটা কি? মানে সরকারের সঙ্গে এই নির্বাচন পাতাবে, নাকি একটা দল একটা দলের সঙ্গে পাতাবে? তো দলের সঙ্গে দল তো সবসময় পাতায়। জামাতের সঙ্গে এনসিপি নির্বাচন পাতায় করতেছে, বিএনপির সঙ্গে আরেক দল গণ অধিকার পরিষদ পাতায় করতেছে নির্বাচন। এগুলো তো পাতানো নির্বাচন না, তিনি তো পাতানো নির্বাচন বলতে বুঝিয়েছে যে কি যোগ বুঝিয়েছে সাজস উনি? করে, হ্যাঁ? যোগ সাজস করে নির্বাচন কার করা। সঙ্গে কে যোগ সাজস করবে? এটা ব্যাখ্যা করছে উনি? ব্যাখ্যা করে নাই, মানে আধ্যাত্মিক একটা ডায়লগ মেরে দিল আর কি। মানে বয়স যাই হোক, কিন্তু উপদেশটা ছিল, এখন নিজেরা সে এখন ওরকম উপদেশটাই মনে করে আর কি। ভাই ওই দিন নাই রে ভাই, আপনি এখন পাবলিক ভাই, পাবলিক পাবলিক সব জায়গায় যাইতে পারবেন না, মানুষের অনেক কিছু জিজ্ঞাসা করবো, ওইগুলো নিয়ে আলোচনা করেন। পাতানো নির্বাচন, এই সমস্ত আজগুবি কথাবার্তা বলতে না করেন তো ভাই, নির্বাচনটাকে হইতে দেন। আমার কথা হলো কি, নির্বাচন নিয়ে যতটুকু কথাবার্তা হচ্ছে, প্রশাসন নিয়ে হচ্ছে, বিএনপিকে জিজ্ঞাসা করেন, বিএনপি বললে প্রশাসনের সব গুরুত্বপূর্ণ জায়গায় জামাত তার লোক বসায় রাখছে। জামাতকে জিজ্ঞাসা করেন, তারা বলবে যে বিএনপি তার সমস্ত লোকজন বিভিন্ন জায়গায় বসায় রাখছে। অভিযোগ তাহলে এই দুটো কি? আমরা তো ভাই, আমার তো কোনো লোক নাই, আমরা দর্শক, তা আমরা তো বিভ্রান্ত হই যে ঠিক বললো কে, বিএনপি না জামাত? আসলে দুইজনেই ঠিক বলছে, দুইজনেই ভুল বলছে। ঠিক বলছে কি হবে, যারা এখন প্রশাসনে আছে, কেউ যদি বলে প্রশাসনে বসে যে আমি জামাতও না, আমি বিএনপিও না, তাহলে ওরা থাকিয়ে দেবে? কেউ থাকিয়ে দেবে না। থাকার জন্য, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকার জন্য তাকে প্রমাণ করতে হয় যে আমি এক সময় জামাত ছিলাম, বঞ্চিত হয়েছি, এখন আমাকে সুযোগ দেন। না, অথবা তাকে বলতে হবে আমি এক সময় বিএনপি ছিলাম, বঞ্চিত হয়েছি, আমাকে থাকতে দেন। যে মাসুদ কামাল ভাই, জামাত থেকে কিন্তু অভিযোগ তোলা হয়েছে যে প্রশাসন পক্ষপাত। ওই কথা তো আমি এতক্ষণ ধরে রেডি করেছি। এখন আমার কথা আপনি আবার রিপিট করেন কেন? এখন প্রশাসন যদি আপনার পক্ষপাত দুষ্ট আচরণ করে, তাহলে আপনি যেটা বলছেন যে বিএনপি বলছে প্রশাসনের বেশিরভাগ জামায়াত বলছে প্রশাসনের বেশিরভাগ বিএনপির, তো এমন অভিযোগের মধ্যে দিয়ে পাল্টাপাল্টি যদি অভিযোগ চলে, এদিকে আবার নির্বাচন কমিশন বলছে যে নির্বাচনের পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট। হ্যাঁ, ঠিক আছে, এটাই তো কথা। আমি তো এই কথাটাই এতক্ষণ ধরে বলতেছি যে এই ধরনের অভিযোগ বাংলাদেশের ইতিহাসের কোনো নির্বাচনে হয় নাই বলতে পারবে কেউ? এটা সবসময় বলে, এই বলা নিয়ে তারা খুব মাথা ব্যথাও নাই। এই প্রশাসন চেঞ্জ না করলে আমি নির্বাচন করবো না, এটা কি জামাত বলছে না বিএনপি বলছে? কেউ বলে নাই। কেউ বলছে ভাই বড় দুইটা স্টেক হোল্ডার তো জামাত আর বিএনপি, এনসিপি তো না। এনসিপি তো এখানে উচ্ছিষ্টভোগী। কাজে যারা মূল দুই দল, এরা বলছে যে এই প্রশাসনের আন্ডারে আমি নির্বাচন করবো না, বলছে তো? বলে নাই তো। আর যেটুকু বলছে ওটা তো বলতে পারে, আপনি এর অনুষ্ঠান করতেছেন না, অনুষ্ঠান শেষ করে বললেন প্রত্যেকের লোক, আমি সহ বাকি দুজনে বলবে আমার সময় কম দিচ্ছেন, আর এই জন্য কি অনুষ্ঠান চলবে না? আপনি তো নীতিতে মাইপা সময় দিতে পারবেন না, তো একটু যেহেতু হবেই ওইখানেও একটু, তাই বলে আমি এই টকশো করবো না, বাইরে যাবো, এটাকে হবে? এটা তো হবে না। তো নির্বাচনটা এরকম ভাবে ধরেন যে ওখানে এই ধরনের অভিযোগ থাকতেই পারে, এবং এই অভিযোগটা এত সিরিয়াস না যে এই জন্য আমি ইলেকশন করবো না। কেউ বলছে, বলে নাই তো, জামাতও বলে নাই, যদি তারা রাজপথে না নেমে যায় তাহলে তো নির্বাচনের কে রাজপথে নামবে? এনসিপির পক্ষ থেকে ওরা রাজপথে নামলে তো আমি আর খুশি হই, তখন পাবলিক আঙ্গুল দিয়ে গুনতে পারবো যে মোট লোক কয়জন আছে। জি, ধন্যবাদ আপনাকে। তখন জামাতও বুঝবো এই কি আপদ নিছি। জামাতের লোক আছে, বেশি বলা যাবে না। যে আতিক ভাই, নির্বাচন একটু হলফনামা নিয়ে আপনার কাছ থেকে একটু বুঝতে চাই বিষয়টি, এবং জানতেও চাই যে নির্বাচনকে সামনে রেখে যে সকল প্রার্থীরা হলফনামা জমা দিয়েছেন, তাদের হলফনামা দেখলে দেখা যায় যে তারা সবচাইতে গরিব, এবং তাদের মানে হলফনামা একরকম, হলফনামা বাইরে তাদের জীবনযাপন আরেক রকম। এই যে চাকচিক্য রয়েছে, এই ধরনের অসৎ লোক যারা যাবেন সংসদে, তারা সংসদে যে
জনকল্যাণে আসলে কতটুকু কাজ করতে পারবেন যারা হলফনামায় নিজেদের সম্পদ লুকিয়ে রাখেন? টেকনিক্যাল প্রবলেম আছে এখানে। আমাদের যে ট্যাক্স ফাইলগুলি করে, আপনি ট্যাক্স ফাইল কি আপনি করেন? আমার টাইম করি না, কিন্তু আমারটা আমি ট্যাক্স ফাইল করি। আমার ট্যাক্স ফাইল করে আমার এক উকিল আছে, উকিল করে দেয়, আত্মীয় উকিল সে করে দেয়। তো আমি ওকে বলতেছি, আমি যে ইনকাম করি বিভিন্ন টক শোতে যাই, টক শো থেকে তো আমি টাকা পাই, এটা কি তুমি দেখাইছো? কি না ভাই, আগে তো দেখাই নেই। আমি দেখাও নাই কেন? আমি তো এটা তো ইনকাম ট্যাক্স, তো আমার ইনকামের উপর আমি ট্যাক্স দেবো না? এটা দেখাও। তোকে কত টাকা পান? এখন এই দাম আটকে গেছি, আমি যে কত টাকা গত 1 বছর অর্থ বছর ইনকাম করছি আমাদের বলে নাই। তা আমি একটা ধারণা করে দিচ্ছি যে এরকম হবে, এর চেয়ে কম হবে না। আচ্ছা, এখন কোশ্চেনটা হলো, যদি আপনি চুলচেরা বিশ্লেষণ করেন, আপনি প্রমাণ করতে পারবেন আমি ভুল বলছি, কারণ আমি তো আইডিয়া করে বলছি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, ইনকাম ট্যাক্সের উকিলদের মূল লক্ষ্যটা কি জানেন? কীভাবে যায় জিরো বাড়াবে, কীভাবে কত কম ট্যাক্স দেওয়া যায়। ওইখানে এই কিনছেন, ওই সম্পত্তি কিনছেন, ওটা ইনভেস্ট করছেন, ওই ইনভেস্টমেন্টে লস হয়েছে, অমুক তমুক দেখা আপনাকে দেখাই দিবে যে আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগে না। ডোনাল্ড ট্রাম্প ট্যাক্স দেয় মাত্র $8,000, জানেন আপনি? ওনাকে জিজ্ঞেস করছে এত কম দেন কেন, আপনি তো এত অনেক সম্পত্তি। কয়েক মেবি আই এম স্মার্ট, আপনার পারলে আমার ধরেন। এটা কিন্তু বাইডেনের সময় সে বলছে এই কথাগুলো। আমি ট্যাক্স দিই না, আপনি পারলে আমার ধরেন, আটকান, আইনের চোখে আটকান। তো আটকাইতে পারে, তো আটকাই তুই। তো এই হিসেবগুলো কিন্তু এই ধরনের। আমি এই প্রসঙ্গে একটু বলি যে আমি 2টো পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, আমাকে একটু সময় দিন, এটা একটু ডিটেল বলা দরকার। একটা হলো জামাতের আমিরকে নিয়ে, আর একটা প্রশ্ন করেছিলাম তারেক রহমানকে নিয়ে। জামাতের আমিরের ব্যাপারটা আমি বলেছিলাম যে জিনিসটা, উনি পেশায় লেখছেন চিকিৎসক। আমি বলেছিলাম আপনি যদি পেশায় চিকিৎসক হন, পেশা হলো সেই জিনিসটা যেটার আয় ইনকাম দিয়ে আপনার সংসার চলে, তাহলে আপনি কি চিকিৎসা করে সংসার চালান? মানে চিকিৎসা পেশা করে সংসার চালান? মানে আপনি এটাও জানতে চাইছেন তার চেম্বার কোথায়? আমি চাচ্ছি আপনার চেম্বার কোথায় ভাই? আপনি যদি পেশা চিকিৎসক হয়, আপনি চেম্বার কই? তো এই প্রশ্ন আবার ওনার ইনকাম দেখাচ্ছেন 3,60,000 টাকা 1 বছরে, তাহলে মাসে হয় 30,000 টাকা। 30,000 টাকা আপনার সংসার কে কীভাবে চলে? আপনার ওয়াইফ তো গৃহিণী, ওনার ওয়াইফ হলো গৃহিণী। তো এইগুলি আমার ধারণা উনি নিজেও জানেন না কি লিখছে, নিয়ে আসছে, সাইন করে দিছে। আবার আমি তারেক রহমানকে প্রশ্ন করছিলাম, মানে তার নির্বাচনী খরচ হচ্ছে দলের অনুদান থেকে। খরচের আলাপ পরে যায়, ওটা আরো অনেক পরে আলাপ। কত টাকা খরচ করবো এটা ওটা তো সম্ভাব্য, যেটা ওনার আছে এটা নিয়ে তো প্রশ্ন করবে। আমি কিন্তু তারেক রহমান সাহেবকে প্রশ্ন করছিলাম যে আপনি যে লেখছেন আপনার ইনকাম হলো 6,60,000 টাকা না 61,000 টাকা, যেটা ভাগ করলে দাঁড়ায় প্রতি মাসে 56,000 টাকা। তো 56,000 টাকা আপনার যদি ইনকাম হয় প্রতি মাসে, তাহলে আপনি গুলশান ওই বাসায় ভাড়া দেন কোথেকে? ওই বাসায় ভাড়া কত? প্রশ্ন করছিলাম। আপনার গাড়ির তেলের খরচ কে দেয়? এই প্রশ্ন কিন্তু আমি করছি। ইন্টারেস্টিং হলো, আমি এটা বলি আপনাদেরকে, ইন্টারেস্টিং হলো তারেক রহমান সাহেব কিন্তু আমার সাথে যোগাযোগ করছেন। ওনার সঙ্গে নিজে আমি গতকালকে রাতে বসছিলাম, উনি আমাকে ব্যাখ্যা দিচ্ছেন যে কিভাবে এই বাড়ি ওনার, এই বাড়ি আমি ভাড়া নিয়ে নেই। উনি বলছেন এই বাড়ি হলো আমার মায়ের বাড়ি, ওনার মায়ের বাড়ি। সেই বাড়ি এতদিন ভাড়ায় ছিল, ভাড়ায় থাকার পর উনি এইভাবে আসছেন। আমি ব্যাখ্যা, উনি যে ব্যাখ্যাটা আমাকে দিচ্ছেন আমি ব্যাখ্যায় স্যাটিসফাইড ভাই। উনি আমাকে ডিটেল ব্যাখ্যা করে বুঝাইছেন। আবার উনি বুঝাইছেন আপনি ইনকাম এত কম হয় কেমন? গত 17 বছর তো আমি কোনো ইনকামই করি নাই। তো এখন উনি ব্যাখ্যা করে বলছেন যে গত 17 বছর তো আমি দেশের বাইরে, তাহলে আমার তো কোনো ইনকাম নাই এখানে। এই দেশে তো ট্যাক্স দেওয়ার মতো কোনো ইনকাম নাই। এবং সেই ইনকামটা উনি বলছেন যে আমি যখন আমার আব্বা মারা যান, তখন সাত্তার সরকার 2 নাবালক সন্তানকে জন্য কিছু গভর্নমেন্ট কিছু টাকা দিয়েছিল। সেই টাকাটা কীভাবে এফবিআর রাখা হয়েছিল এবং উনি বিদেশ যাওয়ার আগ পর্যন্ত ওই টাকায় কীভাবে ট্যাক্স দিয়েছেন ডিটেল আমাকে ব্যাখ্যা দিয়েছেন। সেই টাকাটাই উনি এখন দেখাইছেন, ওনার মান্থলি ইয়ারলি ইনকামটা। তো এখানে এই ব্যাখ্যাগুলি যদি আমি না জানতাম তাহলে কিন্তু আমার ওই কথাই ঠিক ছিল। নিশ্চয়ই জামাতের আমির সাহেবের একটা ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যাটা আমি পাই নাই। পাইলে হয়তো তখন আমি বলবো যে তাহলে উনি ঠিকই আছে। আবার তারেক রহমান সাহেব কিন্তু ওনার পেশা দেখাইছেন রাজনীতি। আমি এতে হ্যাপি যে আপনি রাজনীতি তো করেন। যদি তারেক রহমান সাহেব ফুল টাইম পলিটিশিয়ান হন, তাহলে জামাতের আমির কেন ফুল টাইম পলিটিশিয়ান হবে না? আমার কথা হলো কি, এতে কিছু যায় আসে না। বাট যায় আসে কোথায়? আপনি কি বলছেন কি বলছেন না, এটা দিয়ে কিন্তু দেশের মানুষ আপনাকে বিচার করে। এখন হয়তো দেশের মানুষ অতটা বুঝে না, কম বুঝে। যদি কম বুঝে ব্যাখ্যা করাটা আপনার দায়িত্ব, এটাই। লসের কথা যেহেতু উঠলো, এই এনসিপির সাথে জামায়াতের জোটে আসলে কার লাভ বেশি হবে, কার ক্ষতি বেশি হবে, অথবা জামায়াতেরই বা কি লাভ হবে এনসিপিকে নির্বাচন? আমার বিবেচনা থেকে এখানে কারো লাভ হবে না।
জামাতেরও হবে না, এনসিপির হবে না। বরঞ্চ জামাতের এনসিপির লাভ না হলে এনসিপির কোনো লস নাই, কারণ এনসিপি তো নাই আসলে, ছোটো দল, ওর লস আর কি, কিন্তু জামাতের লস হবে। আমি আপনাকে জিনিসটা বলি, আমি যেভাবে বুঝি আর কি, আমার বুঝতে আমি বলি যে জামাত এনসিপি একটা দল আরেকটা দলের সঙ্গে কখন জোট করে, এটা কিন্তু কোনো আদর্শিক জোট না, এটা হচ্ছে কি নির্বাচন সমঝোতার জোট। তার মানে এখানে ভোটের হিসাবটা হলো মেইন ফ্যাক্টর, যে ও আসলে পরে আমার ইমেজ একটু বৃদ্ধি পায়, অতএব আমি কিছু বাড়তি ভোট পাবো, অথবা ওর কিছু ভোট ব্যাংক আছে, সেই ভোটগুলি আমার লোক পাবে, আবার যেখানে ওকে দিতে হবে সেখানে আমি দিব, লেনদেনটা হবে ইকুয়াল হবে। এটা একটা আনইভেন হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা আমি মনে করি। বরঞ্চ জামাতের লস হবে কোথাও, আমি জামাতের লসটা বলি। গত অগাস্টে হাসিনা সরকারের পতনের পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এক ধরনের টর্চার চলছে, মামলা মোকদ্দমা হয়েছে, দখলদারি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, এবং এই পুরো কাজটার জন্য 95% ক্ষেত্রে দায় ছিল বিএনপি অথবা বিএনপির নামধারী কেউ একজন, সে নিজে বিএনপি করে না কিন্তু বিএনপির নাম নিয়ে চলে, যুব দল হতে পারে, ছাত্র, এরা করছে এগুলো। সেই সময়ে জামাতের খুব একটা ইতিবাচক ভূমিকা ছিল, জামাত ওদেরকে প্রোটেকশন দিচ্ছে নানাভাবে এবং তাদেরকে এক ধরনের হেল্পও করছে। এই যে ইতিবাচক ভূমিকাটা, এই ভূমিকার ফল কিন্তু আপনারা পাচ্ছেন হলো কি যে রাকসু নির্বাচনে এখানে কিন্তু ওই ফলটাই কিন্তু এখানে আসছে। মানে এরা ভাবছে, আওয়ামী লীগের এই সমস্ত লোকরা ভাবছে যে জামাত আমাকে সেভ করতে পারবে, জামাত আমার জন্য কম ক্ষতিকর, এরকম একটা ভাবতা। তারা জামাত বিএনপি কাউকে পছন্দ করে না, কিন্তু কম ক্ষতিকর হিসাব করছে। এখন জামাত যখন এনসিপির সঙ্গে জোট করছে, তখন তাদের কাছে আপনি আওয়ামী লীগের যে কোনো লেভেলে একজন লোককে বলেন যে জামাত, বিএনপি, এনসিপি তুমি সবচেয়ে অপছন্দ করো কাকে, সে এক নম্বরে বলবে এনসিপি। কী কারণে বলবে? যে তারা তো একটা রাজ চালাচ্ছিল, সেটা দুর্নীতি হোক, দখলদারিত্ব হোক, একই আনন্দের সঙ্গে তারা মানে কাজকাম করছিল। এই কাজকামটা বন্ধ হয়েছে কার জন্য? সেই আন্দোলনে সবাই ছিল, জামাত ছিল, বিএনপি ছিল, সবাই ছিল, কিন্তু দাবিদার কারা বেশি? এরা হলো এরা নিজেরাই দাবি করে আমরাই সে আন্দোলন করছি, আমরাই হটাইছি, আমরাই আওয়ামী লীগের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস স্থগিত করছি, আমরাই করছি, হাতে দলিত করছি এগুলো। তো সেই হিসাবে তাদের রাগটা কিন্তু বেসিক্যালি এনসিপির সঙ্গে, এবং যে কারণে এই যার সঙ্গে তাদের সবচেয়ে বেশি রাগ, সে যখন তুলনামূলকভাবে যাকে নিরাপদ মনে করে তার সঙ্গে যে যুক্ত হয়, তখন তারা কিন্তু একটা সন্দেহ করবে। এবং যে কারণে আওয়ামী লীগের যে একটা অংশ ভোট জামাত এতদিন আশা করছিল, সেই ভোটটা জামাত কতটুকু পাবে এটা আমার কাছে সন্দেহ আছে এনসিপিকে নিয়ে। মানে আওয়ামী লীগের ভোট থেকে বঞ্চিত হওয়া, আওয়ামী লীগের ভোটটা বঞ্চিত হবে আমি তা বলছি না, কতটুকু পাবে আমি জানি না, তো আমার মনে হয় যে আগে যতটুকু সম্ভাবনা ছিল তার চেয়ে একটু হলো কমছে। এটা হলো জামাতের একটা মানে আপনার। দুই নম্বরে হলো এনসিপির কোনো নিজস্ব ভোট ব্যাংক নাই, একদমই যে নাই এটা এই সমস্ত ছাত্র সংসদ নির্বাচন যায়, এরা তো ইয়াংদের দল, এদের ইয়াংদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই, কোথাও তারা সেকেন্ড হইতে পারে না, থার্ডও হয় নাই, কাজে এদের ইয়াংদের মধ্যেও তো কোনো গ্রহণযোগ্যতা নাই, আর বয়স্কদের মধ্যে তো নাই। তো সেরকমভাবে এনসিপি কোনো ভোট ব্যাংক জামাত পাবে না, জামাতের নিজস্ব ভোট ব্যাংক এমনি আছে। 3 নম্বর হলো এই যে আপনি যে প্রথমে বলেন না আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই ভদ্রলোককে আমি বলি যে ইউনূস সরকারের দুর্নীতির প্রতীক হলো এই ভদ্রলোক। ইউনূস সরকারে অনেকেই দুর্নীতি করছে, কিন্তু একটা আইকন লাগে না, উনি হলো সে আইকন। এখন সেই আইকন হলো এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং এই পরিচালক। তো এনসিপির সঙ্গে কিন্তু পবিত্রতা খুব একটা জড়িত নাই, বরঞ্চ এই চাঁদাবাজি, মাস্তানি, এই সমস্ত বিশেষণ এদের নামের সঙ্গে জড়াই গেছে, এদের কোনো গুড ইমেজ নাই। জামাতের আর যাই হোক ভাই, এরা পলিটিক্যালি কি আমি জানি না, ওরা চলা যাচ্ছে না, কিন্তু এরা ফিনান্সিয়ালি যে করাপ্ট না, এটা কিন্তু তারা বিভিন্ন সময় জোর গলায় বলে, এবং এটাও কিন্তু কেউ প্রমাণ করতে পায় না। একসময় তো তারা মন্ত্রী তো ছিল ভাই, তার 2টা মন্ত্রী আসছিল, ওই 2 মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু কোনো ফিনান্সিয়াল কারাপশন কেউ পায় নাই, কাজে তারা ফিনান্সিয়ালি অনেস্ট, এটা তারা কিন্তু অ্যাস্টাবলিশ করতে পারছে। এবং এরকম একটা দল যে মিলছে এমন এক দলের সঙ্গে যারা নাকি কিছুদিন আগে তারা ভাত খাওয়ার টাকা আসলো না, বলতো আমার মানি ব্যাগে কোনো টাকা নাই, 2 দিন পরে শুনি সে জমিদারের নাতি। কেউ বলে আমার এলাকার সবচেয়ে ভাঙা ঘরটা আমাদের, 2 দিন পরে বলে কি যে এই আমার বাড়ি হলো সবচেয়ে সমৃদ্ধ বাড়ি, আমার বাড়িতে 3টা পুকুর আছে। তো পুকুরগুলি কার? তার বাপের। ইলেকশনের জন্য নমিনেশন সাবমিট করে হলফনামা দেখা যায় তার বাপের আছে 20 লাখ টাকা, তার হলো 98 লাখ টাকা। তো
তো যে বাপের 3টা পুকুর তার 20 লাখ টাকা, আর তোমার কিছুই নাই, 2 দিন আগে চাকরির জন্য ফে করছো, তোমার ওইগুলো 98 লাখ টাকা। তো এই সমস্ত লোককে নিয়ে যখন জামাত যায় তখন না মিলে না, মানুষ মিলাইতে পারে না। জি